সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা আলোচনা করব লিগামেন্ট ইনজুরি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার পারভেজ আহসান 1960 সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। আজ আমরা কথা বলবো লিগামেন্ট ইনজুরি সমস্যা নিয়ে, এবং এই সমস্যাটি আসলে আমরা প্রায়শই দেখে থাকি এবং এটি যদি ঠিকমতো ডায়াগনোজ করে ট্রিটমেন্ট না করা হয় পরবর্তীতে তো অনেক ধরনের কমপ্লিকেশনস হতে পারে। তো প্রথমেই জানাবেন যে এই যে হাঁটুর লিগামেন্ট, এটি কি ধরনের লিগামেন্ট আছে এবং এর কি গুরুত্ব রয়েছে? ধন্যবাদ। আমাদের অনেকেই এক্সরে দেখতে দেখতে অনেকেই মনে করেন যে হাঁটুতে শুধু দুটো হাড় আছে, ফিমারের এন্ড এবং টিবিয়ার আপার এন্ড, হ্যাঁ, আর সাথে প্যাটেলা। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে হাঁটুর ভিতরে অনেক লিগামেন্ট এবং ইন্টারেস্টিং স্ট্রাকচার আছে। যেমন অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা ACL বলে, বা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা PCL আছে। এই দুটা স্ট্যাবিলিটি মেনটেন করে নি জয়েন্টে। এছাড়াও আছে মেনিসকাস, দুটো সাইডে, একটি ল্যাটারাল মেনিসকাস এবং আরেকটি হচ্ছে মিডিয়াল মেনিসকাস, এবং তার নিচে থাকে কার্টিলেজ। এইটা হচ্ছে হাঁটুর স্ট্রাকচার। এখন আমরা বিশেষ করে ইয়ং বয়সে যারা 15-16 বছর থেকে শুরু করে 35-40 বছর পর্যন্ত যারা খেলাধুলা করে, যারা হোন্ডা চালায়, যারা দৌড়াদৌড়ি করে এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে, ইভেন শ্রমিকরাও, তাদের হাঁটুতে ইনজুরি হয়ে থাকে। তো এই যে ইনজুরিতে কি ঘটনাটা কি ঘটে? প্রথমত আমাদের লিগামেন্টে ইনজুরি হয়, কারো কারো পার্শিয়াল, কারো কারো টোটাল। তো পার্শিয়াল ইনজুরি অনেক সময় ACL এ লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে। আরও বেশি যদি ইনজুরি বেশি হয় তাহলে PCL, এবং অনেক সময় যদি টুইস্টিং ইনজুরি হয়ে থাকে তাহলে আমরা মেনিসকাস ইনজুরি হয়। তো সমস্যাটা এখানেই না, আমরা অনেক সময় খেলতে গিয়ে ইভেন বা দুষ্টামি করতে গিয়ে বা এবং পড়ে গেলে আমাদের হাতটা ঘুরে যায় এবং আমাদের লিগামেন্ট ইনজুরি হয়। কিন্তু যে সমস্যাটা এখানে সেটা হচ্ছে লিগামেন্ট ইনজুরি হলো কি না, হাঁটু কেন ফুলে গেল, এটা ডায়াগনোসিসটা একটু সমস্যা। আমাদের সাধারণত যেসব জায়গায় ইনজুরিগুলো হয়, মনে করেন প্রান্তিক এরিয়া, যেখানে গ্রামে খেলছে বা উপশহরে খেলাধুলা হচ্ছে, সেই খেলাধুলার কারণে যদি টুইস্টিং ইনজুরি হওয়ার ফলে যদি নি ইনজুরি হয়, সেটা কিন্তু ডায়াগনোস হচ্ছে না। তারা অধিকাংশই যেটা করে ব্যথার ওষুধ এবং একটু গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে ছেড়ে দেয়। কিন্তু দেখা যায় যে এই ব্যথাটা দীর্ঘদিন থাকছে, তার মানে এই ওষুধে কাজ হচ্ছে না, এবং সে হয়তো পরবর্তীতে সিঁড়িতে উঠা নামা বা দৌড়াদৌড়ি আর করতে পারছে না। তখন সে চলে আসে শহরে, বড় শহরে, এবং তখন অর্থোপেডিক সার্জন যদি থাকে, সে এক্সামিন করে এবং সে MRIর আশ্রয় নেয়, এবং তখন সেটা ডায়াগনোসিস হয় যে আমার লিগামেন্ট ইনজুরি হয়েছে। তো এখন লিগামেন্ট ইনজুরি হলো, ডায়াগনোসিস হলো, চিকিৎসা তো সেখানে নাও থাকতে পারে। কারণ লিগামেন্ট ইনজুরি যদি ট্রিটমেন্ট করতে হয় তাহলে তো আর্থ্রোস্কোপি মেশিন থাকতে হবে। তো সেই জন্য সে আবার হয়তো শহরে বা বড় শহরে আসতে হয়, চিটাগং বা কিংবা ঢাকা শহরে। সেখানে আসার পরে সে MRI করার পরে যখন কনফার্মড হলো, তারপরে আর্থ্রোস্কোপি সার্জন সে দেখে বলল যে আপনার অপারেশন লাগবে। এর মাঝে সে কিছু ভুল ধারণা পোষণ করতে পারে। সে কেউ বলবে যে তার অপারেশন লাগবে না, কেউ বলবে যে অপারেশন লাগবে। এই ধরনের কিছু মিসগাইড সে হতে পারে, এবং আলটিমেটলি যখন সে ট্রিটমেন্টের কথা বলে যে আপনার অপারেশন ছাড়া এটা সমাধান হবে না, তখনও সে কনফিউজড হয়ে যায়। সেজন্য আমি বলি
যে যদি কোনো কনফিউশন আর নি ইঞ্জুরি আপনার সরাসরি আর্থ্রোস্কোপি সার্জেনের কাছে পাঠিয়ে দেন এবং সে সার্জেন এক্সামিন করবে, ইনভেস্টিগেশন করবে এবং ডায়াগনোসিস করবে এবং তার ট্রিটমেন্টটা সেখানে সমাধান হবে। যদি পরিপূর্ণভাবে না হয় তাহলে সে কিন্তু সাফার করবে। আচ্ছা, তো সেটি জানতে চাইবো যে লিগামেন্ট ইনজুরি হলে একজন মানুষ আসলে কিভাবে বুঝবেন? কারণ প্রায়শই দেখা যায় যে হয়তো স্পোর্টসের পরে কিংবা কোনো ধরনের মাইনর অ্যাক্সিডেন্টের পরে, ট্রমার পরে হয়তো জায়গাটা সোলেন হলো, পেইন হতে পারে। তো এটির তো আসলে অনেক ধরনের ফর্মস আছে। তো লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে আসলে কি কোনো বিশেষভাবে বোঝা যাবে কিনা বাইরে থেকে? ধন্যবাদ। যারা বিশেষ করে অর্থোপেডিক সার্জন তারা কিন্তু ইতিহাস নেবে যে তার ইনজুরিটা কি হয়েছিল এবং ইনজুরির পরে হাঁটু ফুলে গিয়েছিল কিনা, বা ইনজুরির এই পরে আরও কিছুকাল পরে তার হাঁটতে চলতে বা সিঁড়িতে উঠতে নামতে অসুবিধা হয়েছিল কিনা। এটা একটা টিপিক্যাল হিস্ট্রি দিয়ে সে বুঝতে পারে। দ্বিতীয়ত তাকে এক্সামিনেশন করব। আমাদের কিছু হ্যান্ডের টেস্ট আছে, এক্সামিনেশন টেস্ট আছে, ড্রয়ার টেস্ট, ম্যাকমারি টেস্ট, এই সমস্ত টেস্ট করেও ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি যে তার হাঁটুর লিগামেন্ট ইনজুরি হচ্ছে। তারপরে যদি সে মনে করে যে তার লিগামেন্ট ইনজুরি হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে, তখন সে এমআরআই করবে এবং ক্লিনিক্যাল টেস্ট এবং এমআরআই কনফার্ম করবে যে তার এসিএল বা পিসিএল বা মেনিসকাস ছিঁড়ে গেছে। যখন কনফার্ম করবে তখন যদি হয়ে যায় তখন সে আর্থ্রোস্কোপিক্যালি ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। তো এটি একটু জানাবেন যে আসলে আর্থ্রোস্কোপিক্যালি ট্রিটমেন্টটা কি ধরনের হয়ে থাকে এবং এক্ষেত্রে পুরো প্রসিডিউরটা যদি একটু আমাদের দর্শকদের সাথে আপনি শেয়ার করেন। ধন্যবাদ। আর্থ্রোস্কোপি এটা এক ধরনের সার্জারি, মিনিমাম ইনভেসিভ সার্জারি, অর্থাৎ হাঁটুতে ছিদ্র করে আমরা ক্যামেরা ঢুকিয়ে হাঁটুর ভিতরে যে সমস্যাটা হয়েছে বা লিগামেন্টের কোনো ইনজুরি হয়েছে কিনা এইটি দেখে অ্যাপ্রোপ্রিয়েট লিগামেন্টের রিকনস্ট্রাকশন করাটাই হচ্ছে আর্থ্রোস্কোপিক লিগামেন্ট রিকনস্ট্রাকশন। তো আমরা সাধারণত যখন কনফার্ম হই তখন আমরা দুটো ছিদ্র করি। একটি ছিদ্রতে আমরা ক্যামেরা ঢুকাই হাঁটুর ভিতরে, আরেকটি ছিদ্রতে আমরা ওয়ার্কিং পোর্টাল বা ওখানে দিয়ে আমরা কাজ করি। আমরা সাধারণত একটি অন্য জায়গার থেকে, পায়ের অন্য জায়গা থেকে একটা লিগামেন্ট হারভেস্ট করি। সেই লিগামেন্টটা আমরা হাঁটুর নিচে একটি ছিদ্র করে আমরা একটা টানেল বানাই এবং হাঁটুর উপরে যে ফিমারে আরেকটি টানেল বানাই। এই লিগামেন্ট যেটা নেওয়া হলো সেটা এই টানেলের ভিতর দিয়ে আমরা পাস করি এবং উপরেরটায় একটি স্ক্রু দেই এবং নিচের যেখানে টিবিয়া থাকে সেখানে আরেকটা স্ক্রু দিয়ে এই লিগামেন্টটা অ্যাটাচ করি। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় আর্থ্রোস্কোপিক লিগামেন্ট রিকনস্ট্রাকশন। আচ্ছা, তো এটি করবার জন্য আসলে কতগুলো সেটিং, এটি কি সিঙ্গেল সেটিংয়ে সম্ভব কিনা এবং রিপিটেশন লাগে কিনা সেটা একটু জানাবেন। খুবই সুন্দর প্রশ্ন। আসলে আমাদের যে মিনিমাম ইনভেসিভ প্রসিডিওরটা সেটা হচ্ছে এসিএল যদি থাকে বা এমসিএল থাকে, দুটো লিগামেন্ট আমরা এক সিটিংয়ে করি। কিন্তু যদি দেখা যায় মাল্টিপল লিগামেন্ট ইনজুরি হয় এবং সেটা অনেক সময় দুটো সিটিং লাগতে পারে। আর আপনি যে বললেন যে মাল্টিপল সিটিংয়ের কথা, যদি এসিএল রিকনস্ট্রাকশন করার পরে 1-1.5 বছর বা আবার 3-4 বছর পরে আরেকটি ইনজুরিতে তার যদি লিগামেন্ট ছিঁড়ে যায় তাহলে রিভিশন সার্জারি আছে, পুনরায় আবার তার ওই লিগামেন্ট রিকনস্ট্রাকশন করা হয় এবং এই লিগামেন্ট রিকনস্ট্রাকশনের নামই হচ্ছে রিভিশন এসিএল রিকনস্ট্রাকশন, অর্থাৎ রিভিশন সার্জারি আছে। চমৎকার। তো এই ধরনের যে মিনিমাল ইনভেসিভ সার্জারিগুলো, এগুলোর তো আসলে অনেক উপকারিতা রয়েছে। তো কোন বয়স পর্যন্ত আসলে কোনো বয়সের সীমারেখা আছে কিনা এবং কোমরবিডিটিস থাকলে সেক্ষেত্রে এগুলো আসলে করা যাবে কিনা? জি, ধন্যবাদ। প্রথমে আমরা বয়সটাকে আমরা কনসার্ন করি। সাধারণত যাদের 55 বা 60 হয়ে যায় এর ভেতরেই আমরা এসিএল রিকনস্ট্রাকশন করি। 55 বা 60-এর ঊর্ধ্বে আমরা সাধারণত এসিএল রিকনস্ট্রাকশন বা পিসিএল রিকনস্ট্রাকশন করি না। এজন্য তখন কার্টিলেজ কিছু ইরোশন হয়, কার্টিলেজ কিছু
নষ্ট ক্ষয় হয়ে হয়। যায়, ক্ষয় হয়। সেজন্য একটা ক্ষয় আলা জয়েন্টের ভিতরে আমরা সাধারণত এসিএল রিকনস্ট্রাকশন করি না। শুধু একেবারে। বয়সের মাত্রা হলো 55 থেকে 60 60 এর মধ্যে করি না। আর কোমরবিডিটিস কোমরবিডিটি বিশেষ করে আমরা যদি দেখি ডায়াবেটিস, তো ইয়ং ছেলে, তাহলে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করে আমরা করতে পারবেন। যে আর্থ্রোস্কোপির কি সুবিধা এবং কোন প্রক্রিয়া এটি করা হয়ে থাকে, এখন একটু জানাবেন যে বাংলাদেশে তো আসলে এখন মডার্ন যে ট্রিটমেন্ট, আধুনিক চিকিৎসার মোটামুটি সবই আমরা করছি সব ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আপনি আসলে বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে একটু আমাদের জানাবেন। জি, ধন্যবাদ। আসলে আর্থ্রোস্কোপিটা বাংলাদেশে খুবই পপুলার হয়েছে। আগে যেখানে দেখা যেত 10 জন 15 জন আর্থ্রোস্কোপি সার্জন, এখন সে 50 ঊর্ধ্ব আর্থ্রোস্কোপি সার্জন আছে। যেমন হাঁটুতে আর্থ্রোস্কোপি করা হয়, শোল্ডার জয়েন্টেও বাংলাদেশে এখন আর্থ্রোস্কোপি করা হচ্ছে। অর্থাৎ যেহেতু আর্থ্রোস্কোপি আমাদের যারা রোগীরা অত্যন্ত ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে, সেহেতু আর্থ্রোস্কোপি এখন বাংলাদেশে প্রচুর হচ্ছে। এবং এই আর্থ্রোস্কোপি সার্জনও এখন ডিস্ট্রিক্ট লেভেলে চলে গেছে। আর্থ্রোস্কোপি সার্জারির যেটা সুবিধা, সেটা হচ্ছে আমাদের যদি কারো আর্থ্রোস্কোপি ইনস্ট্রুমেন্টগুলো থাকে, যে আমাদের যে টাওয়ারটা থাকে, সেটা যদি একজন সার্জনের নিজস্ব থাকে, তাহলে আর্থ্রোস্কোপি সার্জারি করাটা খুবই সুযোগ আছে। কারণ সে জয়েন্টে নিজে গিয়ে একটি অ্যাসিস্ট্যান্ট নিয়েই আর্থ্রোস্কোপি সার্জারি করে থাকে। মাত্র 2 দিন হাসপাতালে থেকেই সাধারণত আর্থ্রোস্কোপি পেশেন্টগুলো ডিসচার্জ হয়। সে হিসাবে খরচ কম হয়, ওষুধের খরচ যা হয়, কিন্তু মেশিনে কিছু খরচ আছে। আর স্ক্রু যেটা লাগাই, যেটা বায়োডিগ্রেডেবল স্ক্রু, সেটার জন্য কিছু খরচ আছে। তো এই ধরনের সার্জারিগুলোর পরে এই লিগামেন্ট ইনজুরিটা আসলে হিল হতে বা ভালো হতে কত সময় লাগে? জি, ধন্যবাদ। আমরা যে স্ক্রু ব্যবহার করি, সেই স্ক্রুটা বোনের সাথে অ্যাডজাস্ট হতে 6 থেকে 8 মাস লাগে, এটা একটু সময় লাগে। কিন্তু তার যে ব্যায়ামটা, যে তার যে মাসেলগুলো আছে, নি মাসেলে, সেগুলো যে স্ট্রেনথেন বা স্ট্রেচিং, এটা সাধারণত 1.5 থেকে 2 মাস লেগে যায় পারফেক্ট হতে, এবং নিটার যে মুভমেন্টটা অ্যাকুরেট আসতে প্রায় 1.5 থেকে 2 মাস লেগে যায়। কখনো কি আসলে এই ধরনের দেখেছেন কিনা, কোনো রোগী এই ধরনের সমস্যা নিয়ে এসেছে কিনা যে সার্জারি করার পরে হয়তো আবার রিপিটেড ইনজুরি নিয়ে আপনাদের কাছে এসেছে, এবং সেক্ষেত্রে করণীয় কি হতে পারে? জি, ধন্যবাদ। যারা আর্থ্রোস্কোপি সার্জারি করে থাকে, তাদের একটা কাউন্সিলিং একটা বিশাল পার্ট। সে জানতে চায় কতদিন পরে সে খেলবে, সে জানতে চায় কি করলে আবার রি-ইনজুরি হবে। সেজন্য এখানে কিছু মতভেদ আছে। কেউ 6 মাস পরে খেলতে বলে, কেউ 1 বছর পরে খেলতে বলে, কেউ এই রিপিটেড ইনজুরি আবার রিভিশন সার্জারির ভয়ে কেউ বলে যে ভাই, তুমি আর জীবনে কোনো দিন খেলাধুলা করো না। কিন্তু খেলাধুলা না করলে এটাকে আমরা বাদ দিতে পারি, কিন্তু ইনজুরি তো আমরা ঠেকাতে পারি না। সেটি জানতে চাইবো যে আসলে নরমাল লাইফস্টাইল লিড করবার জন্য বা সুস্থ থাকবার জন্য আমরা তো ব্যায়াম করতেই বলি। তো যাদের এই ধরনের লিগামেন্ট ইনজুরি ছিল, সার্জারি হয়েছে, তাদের ক্ষেত্রে আপনার কি ধরনের পরামর্শ থাকে? প্রথমত পরামর্শ হচ্ছে, সে যদি খেলাধুলা করে, সে সাধারণত ফিট হয়ে খেলবে। তার যে ফিজিক্যালি ফিট যদি হয়, ফিটনেস ট্রেনিং নেবে, এবং খেলার আগের যে বডি বিল্ডটা আছে সেটা ঠিক করে নেবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, সে ম্যাচ জাতীয় বা যেটা কম্পিটিটিভ স্পোর্টস সে খেলবে না। সে যেটা খেলবে, সে নিজস্ব শৌখিন খেলাটা সে খেলবে। কম্পিটিটিভ খেলা বা ম্যাচ খেলাতে সাধারণত ইনজুরি রেট অনেক বেশি হয়। তৃতীয়ত, তার উদ্দেশ্য, তাকে যেটা আমরা বলবো যে সে প্রতিনিয়ত সে এক্সারসাইজের ভিতরে কাটিয়ে দেবে, কখনোই এক্সারসাইজ সে ছেড়ে দিবে না। চমৎকার বলেছেন স্যার। আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে।
হাড় ক্ষয় রোধে ঠিক কী ধরনের খাবার আপনি খাবেন। আসলে এখন বর্তমান ইয়াং জেনারেশন এটা একটা বড় সমস্যা, বিশেষ করে 35 বছরের পর থেকে মেয়েদের হাড় ক্ষয় যেন বেড়েই চলেছে এবং কি খাবেন কিভাবে তারা সুস্থ থাকবেন এই বিষয়টি বুঝতে পারেন না। কিন্তু কেমন হয় যদি আপনি আগের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান? এজন্য আপনাকে হাড় ক্ষয় রোধে রেগুলার দুধ জাতীয় খাবার খেতে হবে। যেমন দুধ খাবেন আপনি প্রতিদিন 1 থেকে 2 গ্লাস দুধ খেতে পারেন, কিন্তু হ্যাঁ, যাদের কিনা অ্যালার্জির সমস্যা আছে বা যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে এবং অনেকে আছে যে দুধটা সহ্য করতে পারেন না, তারা কিন্তু দুধের পরিবর্তে টক দই বা ছানা খেতে পারেন। এতে করেও কিন্তু আপনি প্রপার যে ভিটামিন ডি তা কিন্তু পেয়ে যাচ্ছেন। অনেক সময় ভিটামিন ডি এর অভাবেও কিন্তু হাড় ক্ষয় হয়ে যায়। তো সেক্ষেত্রে ভিটামিন ডি যুক্ত খাবার হিসাবে আপনি কাঠবাদাম সিলেক্ট করতে পারেন এবং কাঠবাদাম কিন্তু যেমন ভিটামিন ডি বাড়াতে সাহায্য করে, ঠিক তেমনই আপনার কিন্তু এটা হৃদরোগের ক্ষেত্রে বেশ ভালো একটা খাবার কাঠবাদাম। এবং এর পাশাপাশি আপনি রেগুলার ওমেগা 3 ও ওমেগা 6 যুক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেতে পারেন এবং এটা বিশেষ করে আপনি যদি কোনো প্রকার সামুদ্রিক মাছ খান, সামুদ্রিক মাছেও আছে ভিটামিন ডি যা কিনা আপনার হাড় ক্ষয় রোধে সাহায্য করে। এবং অবশ্যই রেগুলার ডিম দুধ তো খেতেই হবে, দুধের পাশাপাশি আপনি রেগুলার ডিম খাবেন, প্রতিদিন 2টা করে ডিম আপনি খেতে পারেন যদি আপনার কোনো হার্টের প্রবলেম না থাকে। আর 2টা ডিম ইজিলি খাওয়া যায়। এবং আপনাকে কিন্তু বেশ কিছু খাবার আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেমন ফাস্ট ফুড জাতীয় খাবার। এবং অনেকেই আছেন যারা কিনা ঠিক সকালে নাস্তার পরপরই চা পান করেন, এতে করে কিন্তু ভিটামিন ডি এরও অভাব হতে পারে। এই জন্য আপনাকে এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবং এর পাশাপাশি কলমি শাক, তারপর পালং শাক, এগুলোও কিন্তু ভিটামিন ডি বাড়াতে সাহায্য করে। স্যার, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? জি, ধন্যবাদ। যারা আমরা খেলোয়াড় বা যারা হোন্ডা চালাই বা হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়, তা তারা অবশ্যই যদি হাঁটুর ইনজুরি মনে করেন তাহলে সেটাকে সিরিয়াসলি নেবেন। প্রপার যে ডাক্তারের কাছে যাবেন তার প্রতি প্রপার হিস্ট্রি বলবেন, এক্সামিনেশন যদি করাবেন, ইনভেস্টিগেশন করে আলটিমেটলি আপনাকে অবশ্যই ডায়াগনোসিসে পৌঁছাতে হবে আপনার লিগামেন্ট ইনজুরি আছে কি না। যদি লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে খুব অতি সত্বর আপনাকে সার্জারি করিয়ে লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে আপনার পুনরায় আগের জীবনে আপনি ফিরে যাবেন এবং এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ ডক্টর মুনা তাসিন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল লিগামেন্ট ইনজুরির সমস্যা নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। এইতে শীতের হচ্ছে কোল্ড ওয়েদার, চিলি এনভায়রনমেন্ট এবং হিউমিডিটি ড্রপ, টেম্পারেচার ড্রপ সব কিছু আমাদের ত্বককে যেমন প্রভাবিত করছে সেই সাথে আমাদের ইন্টারনাল অর্গানগুলোকেও। তো এই জন্য তো বাড়তি যত্ন আমরা শীতের সময় বলি যে একটা স্পেশাল কেয়ার প্রয়োজন। আমাদের ত্বকের উপরিভাগের যে লেয়ার, এটাকে তো আমরা প্রোটেক্টিভ ব্যারিয়ার বলি। সেটিতে স্ট্রাটাম কর্নিয়াম, এখানে যে লিপিড এবং অয়েল এগুলো হচ্ছে লস হয়, ইভাপোরেট হয়ে যায়, ওয়াটার ইভাপোরেট হয়ে যায়। তখন আমাদের কিন্তু স্কিনটার রেডনেস, একটু ইচি হয়, ফ্লেকি হয় এবং যাদের এক্সিমা দেখার সম্ভাবনা বা সরাইসিস এ ধরনের ডিজিজগুলো থাকে তাদের কিন্তু মারাত্মকভাবে দেখা দেয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।